হাই কুলফি। হাই স্যাম। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যদি আপনার সাথে দেখা হয়ে যায়, আর দেখুন দেখা হয়ে গেল। তো কোথায় চললেন? আপনি এখনো চুপ করে আছেন? মুড অফ নাকি আবার বাড়ি থেকে বেরিয়ে এসেছেন? না না, আমি কাছেই একটা কাজে যাচ্ছি, মোটো আমি বাড়ি থেকে বেরিয়ে আসিনি। সেদিন তো আমি ভুল করেছিলাম। এই দেখুন আপনি কথায় কথায় সিরিয়াস হয়ে যান। আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। তো শুনুন না, এই সামনে একটা কফি শপ আছে, যাবেন? আপনাকে কিছু কথা বলার ছিল। আসলে আমি একটা আর্জেন্ট কাজে যাচ্ছি, অন্য কোনো দিন কথা বললে হয় না? জরুরি কাজে যখন যাচ্ছেন তখন আর কি বলি, বেশ পরেই নেওয়া হবে। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন বলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। না না, সেসবের কোনো দরকার নেই, আমি নিজেই চলে যেতে পারবো। দরকার নেই বললেই হলো? বলছি তো আমি আপনাকে ড্রপ করে দেবো, আসুন। এ কি, এটা কি হয়েছে? ও কিছু নয়, একটা কাঁচের গ্লাস ভেঙে কেটে গেছে। কেটে গেছে আর বলছেন কিছু নয়? গ্লাসে কেটেছে, তার মানে তো অনেক রক্ত বেরিয়েছে। হ্যাঁ। কি হ্যাঁ? আরে আপনি তো তার মানে অনেকটা ব্যথা পেয়েছেন। না না, এখন ঠিক আছে, ঠাম্মি ফার্স্ট এড করে দিয়েছিল। কাছে কেটেছে আর আপনি শুধু ফার্স্ট এড করেছেন? এর থেকে কত বড় ইনফেকশন হয়ে যেতে পারে আপনি জানেন? আপনি উঠুন। আপনি ব্যস্ত হচ্ছেন কেন? কাছেই তো, আমি ঠিক চলে যাব, আপনাকে শুধু শুধু আর কষ্ট করতে হবে না। কাছে হোক আর যাই হোক, আমার কোনো কষ্ট হবে না। আপনি উঠবেন নাকি আপনাকে আমি তুলে বসিয়ে দেবো? আসুন। না না, আমি তো শুধু হাতেই ব্যথা পেয়েছি, আমি নিজেই বসতে পারবো। ওকে, অ্যাজ ইউ উইশ। সাবধানে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে এই ক্লিনিকটা। এটা, এই ক্লিনিকটা খুব ছোট, আমার মনে হয় না এখানে ওরা প্রপার ট্রিটমেন্ট দিতে পারবে। আপনি বাইকে বসুন, আমরা কোনো বড় হসপিটালে যাই। না না, এখানেই ঠিক আছে। আমি বলছি তো ওরা ট্রিটমেন্ট দিতে পারবে না, খুব ছোট ক্লিনিক। পারবে, আপনি ভিতরে চলুন চলুন। ডক্টর, ডক্টর। হ্যাঁ স্যার বলুন, কি হয়েছে? আপনি শিগগিরই ডক্টরকে ডাকুন, পেশেন্ট খুব সিরিয়াস, হাত কেটে গেছে, ট্রিটমেন্টের দরকার। আচ্ছা আপনি আগে একটু শান্ত হন, কে ব্যথা পেয়েছে? এই তো উনি, কাচের গ্লাসে সাংঘাতিকভাবে হাতটা কেটে গেছে। আপনি ডক্টরকে ডাকুন, ডক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এরকম করবেন না প্লিজ, আমি দেখছি। দিন, হাতটা দিন। ও টেনশন করার কোনো কারণ নেই, উনি ঠিক আছে। আমি একটা টিটেনাস দিয়ে দেবো, তারপর ড্রেসিং করে দেবো। কি কি বলছেন কি আপনি? আপনি জানেন কত রক্ত বেরিয়েছে, আর আপনি বলছেন এটা ছোট ইনজুরি? বুঝতেই পারছিলাম আপনার দ্বারা এটা হবে না। ডক্টরকে ডাকুন, ডক্টর। স্যার ডক্টর এখন নেই, ডক্টরে আসতে দেরি হবে, তাই জন্য তো আমি বলছি আমি করে দেব। আর এমনিও ডক্টর এসে দেখলেও সেই আমাকেই করতে বলবেন। না না, হবে না। দেখলেন তো, আমি এই জন্যই আপনাকে বলেছিলাম ছোট ক্লিনিকে আসতে নয়, আপনি জোর করে আমায় নিয়ে এলেন। আপনি যত বড় জায়গাতেই যান না কেন, এগুলো নার্সদেরই কাজ। তারা, আপনি চলুন তো, চলুন। আরে আপনি এত টেনশন করছেন কেন? বি কুল। সরি, অ্যাকচুয়ালি উনি আমার খুব কেয়ার করেন তো, তাই এমন করছেন। আপনি ড্রেসিংটা করে দিন। না না, আগে আমি টিটেনাসটা দেবো, তারপর ড্রেসিংটা করব। আপনি আমার সঙ্গে আসুন। বেশ তো, চলুন। আপনি কোথায় যাচ্ছেন? আপনি এখানেই ওয়েট করুন। না না, আমাকে তো যেতেই হবে, তার সাহসের প্রয়োজন। প্লিজ এরকম করবেন না, আপনি এখানেই ওয়েট করুন, উনি আমার সঙ্গে একা গেলেই হবে। ম্যাডাম প্লিজ আসুন। মুখটা দেখেই মনে হচ্ছে ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারবেন না। এখানে বসুন। ম্যাডাম উনি কে? আমার বন্ধু। ও, তবে দেখে কিন্তু মোটেই তা মনে হচ্ছে না। কেন এমন কেন বলছেন? দেখুন, বন্ধু হলে বড় ব্যথাতে ছোট রিয়াক্ট করে, আর লাভার হলে ছোট ব্যথাতেই বড় রিয়াক্ট করে, ঠিক যেমন উনি করছেন। যাই হোক, আমার কিন্তু তাই মনে হচ্ছে। কই হাতটা দিন।
তারা তারা আপনি আপনি ঠিক আছেন তো? আপনি এত জোরে চিৎকার করলেন কেন? তারা আপনার হাত ঠিক আছে তো? কিচ্ছু হয়নি ওনার, রিল্যাক্স। টিটেনাসটা দিলাম তো। আরে আপনি আজব তো, এইভাবে টিটনেস কেউ দেয়? ওনার চিৎকার শুনে বুঝতে পারলেন উনি কতটা ব্যথা পেয়েছে? আপনি দয়া করে এখন বাইরে গিয়ে ঠান্ডা হয়ে অপেক্ষা করুন, আমাকে আমার কাজটা করতে দিন, ড্রেসিংটা করব। আমি কোথাও যাব না, আমি এখানেই আছি, আপনি ড্রেসিং করুন। আচ্ছা ঠিক আছে, হাতটা দিন। আরে কি করছেনটা কি আপনি? আচ্ছা আপনি কি কাউকে ব্যথা না দিয়ে কাজ করতে পারেন না নাকি? ঠিক আছে, তাহলে আপনি এর কাজটা করুন, দেখে নিন যেন ওনার ব্যথা না লাগে। আর ওষুধ ট্রেতে রাখা আছে, সেটা নয় আপনি লাগিয়ে দিন। আপনি কি ভাবছেন আমি পারবো না? আমায় দিন, আমি করি। শুনুন 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 শুনুন, আরে শুধু শুধু আপনি কেন কষ্ট করছেন? ওনাকেই করতে দিন না। আপনি ভয় পাচ্ছেন নাকি? বিশ্বাস করুন, এনসিসি থেকে আমার সব ট্রেনিং নেওয়া আছে, আপনার হাতে এক ফোঁটাও ব্যথা লাগবে না, আমি সব ড্রেসিং করে দিচ্ছি। ওকে? মনের পছন্দের মানুষ। চিনি ছাড়া অরেঞ্জ জুস যে আমার পছন্দ, আপনি কি করে জানলেন? ভেরি সিম্পল, আপনি অরেঞ্জ ফ্লেভার পারফিউম ইউজ করছেন, আমি তাতেই বুঝে গেছি আপনার এই ফ্লেভারটা পছন্দ। আর আপনি যে ন্যাচারাল জিনিসপত্র পছন্দ করেন সেটাও আমি জানি, তাই অর্ডার করার সময় সুগার অ্যাড করতে বারণ করেছি। বাহ, ভেরি নাইস। আপনি তো দেখছি মেয়েদের মন খুব ভালো রিড করতে পারেন। আমি তো না হয় মনটা ভালোই রিড করতে পারি, কিন্তু আপনি তো এখনো আমার মনটা বুঝতে পারছেন না। আচ্ছা, রাস্তায় যে আপনি বলছিলেন আমায় কিছু একটা বলতে চান, তো এলামই যখন, বলে ফেলুন কি বলতে চান। কি হলো বলুন। হ্যাঁ বলছি, গোল্ড মেডেল পাওয়ার জন্য আমার থেকে আপনার একটা গিফট পাওনা আছে। ওই দেখুন, কি হলো আবার? আরে আমি এখানে একটা খুশির কথা বলছি আর আপনি কিনা মুখটা ওরকম করে রেখেছেন। আসলে কি বলুন তো, আমি যে পরিস্থিতির মধ্যে আছি সেখানে গোল্ড মেডেল আর আমাকে আলাদা করে খুশি করছে না। দেখুন, আমি একটা কথা বলি, এটা কিন্তু সত্যি ঠিক নয়। আমি মানছি আপনি সবকিছুই খুব ক্যাজুয়ালি নেন, কিন্তু এত বড় একটা খুশির খবর আপনি ক্যাজুয়ালি নিচ্ছেন। আপনি যাই বলুন না কেন, আমি এটা সেলিব্রেট করবই। এই নিন আপনার গিফট। কি আছে এতে? খুলেই দেখুন না। ওয়াও, আমি তো ভাবছিলাম আপনি অন্য কিছু দেবেন, কিন্তু সত্যি আমি অবাক, এত বিউটিফুল একটা গিফট পেয়ে। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, বাবা আর মেয়ের ভালোবাসা যেটা গিফটের মধ্যে ধরা আছে সেটা আমার না পছন্দ হয়ে পারে? আপনি কি করে এত সুন্দর একটা গিফট খুঁজে বের করলেন বলুন তো? সিম্পল, আমি গিফট দেওয়ার সময় যাকে গিফটটা দিচ্ছি তার খুশির কথা মাথায় রাখি। আমি জানি আপনার গোটা জীবনে একমাত্র খুশি আপনার বাবার ভালোবাসা, তাই এই গিফট। থ্যাংক ইউ সো মাচ স্যাম। তা আপনার এই গোল্ড মেডেল পাওয়ায় আপনার বাবা কতটা খুশি হয়েছেন? গোল্ড মেডেল পাওয়া মেয়েকে কি বাবা কাছে টেনে নিয়েছে? আপনাদের মধ্যেকার এতদিনের দূরত্ব এখন আর নেই তো? এখন নিশ্চয়ই উনি আপনার জন্য গর্বিত। না স্যাম, আজও বাবা আমাকে মেয়ে বলে মেনে নেননি। এখন নিশ্চয়ই উনি আপনার জন্য গর্বিত। না স্যাম, আজও বাবা আমাকে মেয়ে বলে মেনে নেননি। বাবার দোষ নেই, সবটাই আমার কপালের দোষ। তাই তো আমার টপরা আর খুশিটাও বাবাকে খুশি করতে পারেনি। আমার মাথা উঁচু করার ওকে প্রত্যেক বছর বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা আমি নিয়ে এসেছি। এই বছর প্রথম নয়, প্রত্যেক বছর এই সময় আমাকে নিয়ে হইচই হয়। প্রথমবার এই বছর সেটার ব্যতিক্রম ঘটলো। আমি ভাবতাম পড়াশোনার সাফল্য দিয়ে আমি বাবার মনে জায়গা করে নিতে পারবো, পাইনি। আমার এই চাওয়াটা স্বপ্নই থেকে যাবে। এই জীবনে মনে হয় আমি আর বাবার ভালোবাসা কোনোদিন পাবো না। সত্যি আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কষ্টটাও বুঝতে পারছি। আপনার এই সাফল্য সবাইকে খুশি করলেও যার খুশিটা আপনাকে সবার থেকে বেশি খুশি করতো, সেই মানুষটাই যখন এমন ব্যবহার করে তখন আপনার ভেতরের কষ্টটা আমি বুঝি। কিন্তু তারপরও বলছি, গোল্ড মেডেল পাওয়ার পরেও আপনার বাবা যে আপনাকে নিজের মেয়ে বলে স্বীকার করেননি, এই কথাটা ভেবে আপনি এত কষ্ট পাবেন না। এটাই জীবনের লাস্ট চান্স নয়, বরং এটাই শুরু। বিশ্বাস করুন,
আপনার ভালো সময় এখন থেকেই শুরু হলো। দেখবেন একদিন নিশ্চয়ই উনি আপনাকে মেয়ে বলে কাছে টেনে নেবেন। আমিও তো সেই বিশ্বাসে ভর করে এতদিন বেঁচেছিলাম, কিন্তু এখন বুঝতে পারি না আদৌ কি সেই স্বপ্নটা সত্যি হবে। নিশ্চয়ই হবে। আমি একটা কথা বলছি, ওটা আপনি কেবল ফলো করবেন। সকালে ঘুম থেকে উঠে বাবার সামনে দাঁড়াবো না, বাবা যেন আমায় না দেখে, এসব নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে দিন শুরু করবেন না। বরং বাবা আমাকে একদিন ঠিক মেয়ে হিসেবে মেনে নেবে, ওনার সামনে গিয়ে দাঁড়াবো, কথা বলবো, বাবা আপনাকে কাছে টেনে নেবে, আমাদের মধ্যে সব দূরত্ব দূর হয়ে যাবে। এইসব চিন্তা ভাবনা দিয়ে আপনি দিনটা শুরু করুন। দেখবেন আপনি যা যা ভাবছেন সব সত্যি হবে। কি বলছেন স্যাম? এরকম ভাবলেই বাবা আমাকে মেয়ে বলে স্বীকার করবে? নিশ্চয়ই করবে। দেখবেন এমন একটা পরিস্থিতি নিজে থেকেই আসবে। আসলে আমাদের মনের ভাবনাটাই তো জীবন, সেটাই তো আমাদের বেঁচে থাকার জোর, বেঁচে থাকার শক্তি। মন থেকে আমরা যেটা ভাবি সেটাই হয়। ভাবনাটাকে কখনো ছেড়ে দিতে নেই। দেখবেন ভাবনাটাই একদিন সত্যি হবে, হবেই। এরপর থেকে জীবনের যে কোনো প্রবলেমে আমার সাথে শেয়ার করবেন, দেখবেন সলিউশন হাজির। ওকে? ওকে।